অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলাতে ভারতকে কড়া বার্তা বাংলাদেশের বন্ধ করতে হবে অপপ্রচার উচ্চ পর্যায়ের বৈঠক। বাংলাদেশ অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থাকে এবং অন্যান্য দেশেরও একই ধরনের শ্রদ্ধাবোধ আমাদের প্রতি দেখানো উচিত। ভিসা সেন্টার দিল্লি থেকে ঢাকায় স্থানান্তরে ইইউকে প্রধান উপদেষ্টার অনুরোধ, 19 কূটনীতিকের সঙ্গে বৈঠক। ভারত সীমান্ত অভিমুখে বিএনপির 3 সংগঠনের লং মার্চ ঘোষণা, আগ্রাসনের প্রতিবাদে বুধবার যাবে আখাউড়া। ভারতীয় মিথ্যা তথ্য সন্ত্রাসের প্রতিবাদ, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমরা জনগণকে ঐক্যবদ্ধ করে আমরা ঢাকা থেকে আগরতলার অভিমুখে আখাউড়া পর্যন্ত আমরা লং মার্চের ঘোষণা দিচ্ছি। খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক কাণ্ডে শ্রমিক লীগ নেতার মামলা, বাণিজ্য আড়ালে রেন্ট এ কার কাউন্টার দখল। কুষ্টিয়ায় সরকারি চাল সংগ্রহে চরম অনিয়ম, জড়িত খাদ্য বিভাগের কর্মকর্তারা, বন্ধ মিলের নামে চাল সংগ্রহ। জয়পুরহাটে গণ অভ্যুত্থানে চোখ হারানো পোশাক শ্রমিক রকির মানবেতর জীবনযাপন, মেলেনি চিকিৎসা সহায়তা। সরকারের কাছে আমার একটাই আবেদন, আমার সন্তানের সুচিকিৎসাটা করে সরকার। এবং শিরোপা জিতে দেশে ফিরল টাইগার যুবারা, দেশবাসীকে জয় উৎসর্গ করলেন অধিনায়ক আজিজুল। দর্শক শুভ সকাল, শুনছিলেন সংবাদ শিরোনামগুলো। সংবাদ সকালে আপনাদের সঙ্গে থাকছে আমি তানজিয়া জুথি। এবার বিস্তারিত। ভারতকে অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলাতে কঠোর বার্তা দিয়েছে বাংলাদেশ। সেই সঙ্গে ভারতে বসে শেখ হাসিনার বক্তব্যে অসন্তোষ জানিয়েছে অন্তর্বর্তী সরকার। দুদেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে নরেন্দ্র মোদী সরকারকে সুস্পষ্ট বার্তা দেওয়ার কথা জানান পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন। আর দুপক্ষের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়কে গুরুত্ব দিয়ে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেয়ার আশাবাদ জানান ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী জান্নাতুল মোহনা। ভারত বাংলাদেশ সম্পর্কে টানাপোড়েনের মাঝেই সংক্ষিপ্ত সফরে ঢাকায় দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি সোমবার সকাল 11টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় প্রথমে পররাষ্ট্র সচিব জসিমউদ্দিনের সঙ্গে একান্ত বৈঠক করেন তিনি। পরে ফরেন অফিস কনসালটেশন বা এফওসি বৈঠকে বসে বাংলাদেশ ভারত প্রতিনিধি দল। বেলা 3:45টার দিকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন মিস্ত্রি। বৈঠক শেষে জানান, দুপক্ষের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়কে গুরুত্ব দিয়ে বাংলাদেশের সঙ্গে জনগণ কেন্দ্রিক সম্পর্ক স্থাপন করতে চায় ভারত। And we continue to see in the future this relationship as a people-centric and people-oriented relationship, one that has the benefit of all the people as its central motivational force. যদিও সাম্প্রতিক ইস্যু সংখ্যালঘুদের নিরাপত্তা ও কূটনীতিক মিশনে হামলা নিয়ে উদ্বেগ জানান মিস্ত্রি। We also discussed some regrettable incidents of attacks on cultural, religious and diplomatic properties. We expect overall a constructive approach on all these issues by the Bangladesh authorities, and we look forward to moving the relationship forward in a positive, forward-looking and constructive direction. ধর্মীয় ও সংখ্যালঘু ইস্যুতে বিভ্রান্তি ও অপপ্রচারের সুযোগ নেই বলে ভারতকে সাফ জানিয়ে দেন পররাষ্ট্র সচিব। বাংলাদেশের পরিস্থিতি সরেজমিনে দেখতে বিদেশি সাংবাদিকদের প্রতি আহ্বানও জানান তিনি। বাংলাদেশের জুলাই আগস্ট বিপ্লব এবং বিপ্লব পরবর্তী সংখ্যালঘুদের প্রতি কথিত বৈরী আচরণ নিয়ে ভারতীয় গণমাধ্যমে অপপ্রচার, মিথ্যা তথ্য এবং বিভ্রান্তিকর বয়ান রয়েছে। সে বিষয়ে আমরা ভারত সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে এ বিষয়ে যথাযথ পদক্ষেপের অনুরোধ জানিয়েছি। সেই সাথে আমরা জোর দিয়ে বলেছি যে বাংলাদেশে বসবাসরত সব ধর্ম নির্বিশেষে স্বাধীনভাবে সব মানুষ ধর্মচর্চা করে আসছে এবং এ বিষয়ে কোনো ধরনের বিভ্রান্তি এবং অপপ্রচারের সুযোগ নেই। বৈঠকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলাতে ভারতকে বার্তা দেওয়া হয়েছে বলেও জানান পররাষ্ট্র সচিব। ভারতের পররাষ্ট্র সচিবকেও স্মরণ করিয়ে দিয়েছি যে বাংলাদেশ অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থাকে এবং অন্যান্য দেশেরও একই ধরনের শ্রদ্ধাবোধ আমাদের প্রতি দেখানো উচিত। ভারতে বসে শেখ হাসিনার বক্তব্য পছন্দ করছে না অন্তর্বর্তী সরকার। এ বিষয়ে ভারত সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
প্রাক্তন প্রধানমন্ত্রী তিনি ভারতে অবস্থান করে যে সমস্ত বক্তব্য রাখছেন সেই বক্তব্যের প্রতি আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করেছি। আপনারা গতকালে শুনেছেন তিনি একটি বক্তব্য দিয়েছেন এবং সেই বক্তব্যটি সরকার পছন্দ করছেন না এবং তারা যে কথাটা বলেছেন যে her presence does not have any bearing on our relations এবং তারা এই বাস্তবতা সত্ত্বেও they would like to engage with the government of that day. এছাড়া সীমান্ত হত্যা বন্ধ ও বন্যা ব্যবস্থাপনায় ভারতের প্রতি আহ্বান জানান পররাষ্ট্র সচিব। এই বৈঠকের পর ভারত বাংলাদেশ সম্পর্কের ঘাটতি নিরসনের পাশাপাশি নতুন দ্বার উন্মোচন হবে বলে আশা করছেন এই দুই কূটনীতিক। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের ভিসা সেন্টার দিল্লি থেকে সরিয়ে ঢাকা কিংবা প্রতিবেশী অন্য কোনো দেশে স্থানান্তরের অনুরোধ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার দুপুরে মাইকেল মিলারের নেতৃত্বে 19 সদস্যের ইইউ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন তিনি। এ সময় ইউরোপীয় ইউনিয়নের কাছে রাজনৈতিক সমর্থন ও অর্থনৈতিক সহায়তা চান প্রধান উপদেষ্টা। নাফিয়া ফারজানার প্রতিবেদন। সোমবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। 19 সদস্যের ইইউ প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের হেড অব ডেলিগেশন মাইকেল মিলার। বৈঠকে অংশ নেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনও। প্রায় 2.5 ঘন্টার বৈঠকে নিজেদের মতামত তুলে ধরে প্রতিনিধি দল। শ্রম অধিকার, বাণিজ্য সুবিধা, জলবায়ু পরিবর্তন, মানবাধিকার, ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্ট, রোহিঙ্গা প্রত্যাবাসন ও টেকসই ভবিষ্যৎ নির্মাণে উভয় পক্ষের অঙ্গীকার ও করণীয় নিয়ে আলোচনা হয়। এ সময় বাংলাদেশিদের জন্য ইউরোপীয় ইউনিয়নের ভিসা সেন্টার দিল্লি থেকে সরিয়ে ঢাকায় অথবা প্রতিবেশী অন্য কোনো দেশে স্থানান্তরের অনুরোধ জানান প্রধান উপদেষ্টা। এছাড়া ইউরোপীয় ইউনিয়নের কাছে রাজনৈতিক ও নৈতিক সমর্থন এবং অর্থনৈতিক সহায়তাও চান তিনি। It shows the support to Bangladesh, the political support as well as economic support, moral support, and other supports. So this is something very rejuvenating for us, emerging out of a terrible situation that we had only hardly 4 months back. The economic part is still we have to work together, and that's why we need your help, tremendous help on the technology side, particularly on the corruption fighting. এ সময় সংস্কার প্রক্রিয়ায় প্রধান উপদেষ্টাকে পূর্ণ সমর্থন জানায় ইইউ প্রতিনিধিরা। পরামর্শ ও সুপারিশের পাশাপাশি নতুন বাংলাদেশ গড়তে পাশে থাকার প্রতিশ্রুতিও দেন কূটনীতিকরা। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আগরতলা অভিমুখে যৌথ লং মার্চের ঘোষণা দিয়েছেন বিএনপির 3 অঙ্গ সংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। সোমবার সকালে রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নেতাকর্মীরা জানান বুধবার নয়াপল্টন থেকে শুরু হবে এ লং মার্চ। অনুষ্ঠানে যোগ দিয়ে গয়েশ্বরচন্দ্র রায় বলেন, অন্তর্বর্তী সরকার নয়, দেশি বিদেশি ষড়যন্ত্র রুখতেই রাজনৈতিক দলগুলো ঐক্য করেছেন। বিস্তারিত নিয়াজ মোর্শেদের প্রতিবেদনে। বাংলাদেশের দূতাবাসে হামলা, পতাকা অবমাননা, ভারতীয় মিডিয়ায় বাংলাদেশের বিরুদ্ধে তথ্য সন্ত্রাস ও দেশের অভ্যন্তরীণ বিষয়ে দিল্লির হস্তক্ষেপ বন্ধে রোববার বিএনপির 3 অঙ্গ সংগঠন পদযাত্রা করে স্মারকলিপি প্রদান করতে যায় বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনারে। তবে রামপুরা পর্যন্ত যাওয়ার পরেই আটকে দেয় পুলিশ। পরে সংগঠনগুলোর একটি প্রতিনিধি দল স্মারকলিপি দেয় ভারতীয় হাই কমিশনে। তারই ধারাবাহিকতায় আবারও ভারতের আগরতলা অভিমুখে লং মার্চ করার ঘোষণা দেয় বিএনপির 3টি অঙ্গ সংগঠন। সোমবার সকালে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অঙ্গ সংগঠনের নেতারা বলেন, বুধবার নয়াপল্টন থেকে সকাল 8টায় শুরু হবে এই লং মার্চ। ভারতীয় মিথ্যা তথ্য সন্ত্রাসের প্রতিবাদ, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমরা জনগণকে ঐক্যবদ্ধ করে আমরা ঢাকা থেকে আগরতলার অভিমুখে আখাউড়া পর্যন্ত আমরা লং মার্চের ঘোষণা দিচ্ছি। এদিকে প্রেস ক্লাবে একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন, অন্তর্বর্তী সরকারের আহ্বানে নয়, রাজনৈতিক দলগুলো ঐক্য করেছে দেশবিরোধী ষড়যন্ত্র রুখতে। কাজটা করছে
সেটা তারা নিজেদের পায়ে নিজে কুড়াল মারছে মাত্র। কারণ বাংলাদেশের মানুষের চেতনা, মনোভাব তারা যদি অ্যাসেপ্ট না করে, রিয়ালাইজ না করে, তাহলে ভারত বাংলাদেশের সম্পর্কটা হবে মুখামুখি, অথবা ষড়যন্ত্রকারীরা সুযোগ নেবে, তাই না? তো সেই জন্যই আজকে দেখেন এই যে নির্বাচন আমরা বলতে চাই, এত কিছু হচ্ছে, সবকিছু সরকার সামলাচ্ছে, প্রশাসন চালাচ্ছে, রাজনৈতিক দলগুলি সক্রিয়ভাবে এই ঐক্যকে ধরে রাখার জন্য তারা ধৈর্য ধারণ করছে। এটার অর্থ যদি বলা হয় যে ইট ইজ দ্য ক্রেডিট অফ ইন্টিরিয়াম গভর্নমেন্ট, তাহলে আমি বলবো বোকার স্বর্গে বাস করতেছে, বোকার স্বর্গে বাস করতেছে। এ সময় উভয় দেশের স্বার্থে ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে মনোযোগী হতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি। নিয়াজ মুর্শিদ, দেশ টিভি, ঢাকা। এবার বেগম খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক কাণ্ডকে পুঁজি করে মিথ্যা মামলা বাণিজ্যে মেতে উঠেছে শ্রমিক লীগ নেতা। গেল 15 বছর পর মুখোশ পাল্টে দেলোয়ার হোসেন ওরফে গরু চোর দেলু এখন বিএনপি নেতা। বালুর ট্রাক কাণ্ডে মিথ্যা মামলায় বিমানবন্দর রেন্টে কার কাউন্টার শ্রমিকদের ফাঁসিয়ে দখল করতে চান কাউন্টার। অনুসন্ধানে উঠে আসে সেই দেলুর জালিয়াতি কাণ্ড। মিথ্যা মামলা বাণিজ্যের ধারাবাহিকের আজ থাকছে দ্বিতীয় পর্ব। ইশাদ সোহেলের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন এম এ আজিম। দোকানের চাবি পর্যন্ত দেখাইছি, তাও বিশ্বাস করে নাই। পরে যখন মনে করেন যে গুলি শুট করছে একবারে কাছের থেকে, যখন গুলি করলো তখন আমার আগুন ফাটা জুলাই আগস্ট বিপ্লবে পুলিশের গুলি খেয়ে কোনো মতে প্রাণে বেঁচে গেলেও ডানহাত অচল সাভারের মুদি ব্যবসায়ী ইসরাফিল হোসেনের। এখন তার জন্য নতুন বিপত্তি মামলা বাণিজ্য। প্রতিদিন দোকানে বিএনপির স্থানীয় নেতা সহ পুলিশ আসছে তাকে মিথ্যে মামলার বাদী করতে। সাভার থানার এসআই দারোগা রাজীব কয় সরকারি কোনো অনুদান পাইছেন? বললাম না, আমি সরকারি কোনো অনুদান এখনো পাইনি। সরকারি অনুদান এর আগে দিয়ে দিল 2 লাখ টাকা, আপনি তো পান নাই, তে আপনি আইসেন, আপনাকে কিছু অনুদান নিয়ে দেবো না। আমাকে নিয়ে গেল হলো কোর্টে, নিয়ে রাখলাম কোর্টে। তখন কয় যে আপনি তো কেস হলো ডকুমেন্টস ছাড়া তো সরকারও দিবে না, কেউই দিবে না। বর্তমানে সাভার থানার সাব ইন্সপেক্টর রাজীব শিকদার মোবাইল ফোনে 150 জনের বিরুদ্ধে মামলা সাজিয়ে বাদী হবার প্রস্তাব দেন ইসরাফিলকে। মামলা করলে 50,000 টাকার সহযোগিতা মিলবে বলেও জানায় রাজীব। বড় ভাই আমার উপর বিশ্বাস রাখেন, সমস্ত দায়ভার আমার উপরে চাপান। সাভারে 40 জন লোক মামলা করিছে। কয়জন লোক মামলা করিছে? মিনিমাম 40 জন, তার বেশি। একটা লোকের দেখান তো যার ক্ষতি হয়েছে, উপকার ছাড়া। অনেকেই এমন মামলা করেছে বলে আশ্বস্ত করে পরবর্তীতে আসামিদের অব্যাহতি দিতে লাখ লাখ টাকার চাঁদাবাজির বুদ্ধিও দেয় সাভার থানার সাব ইন্সপেক্টর রাজীব। এই যে আসামির নামে যে গুলো দিচ্ছেন, 2 দিন পরে আসামিরা আপনার সাথে যোগাযোগ করবেন, বাইরে তোর 1 লাখ টাকা দিচ্ছি, তুই আমার নামটা বাদ দিয়ে দে। ঠিক আছে, তুই টাকা পয়সা নিয়ে আই, টাকা পয়সা তুই নিয়ে আই, টাকা পয়সা নিয়ে এসে দামে আপনার লোক দিবানে, আপনার ভয় নেই, বিএনপি জাতীয় লোকজন দিবানে, টাকা পয়সা নিয়ে আই, তুই টাকা পয়সা নেবেন, কোর্টে যাই হোক, থানায় এসেই হোক, বা যে সংস্থার কাছে তদন্ত দেয় তার কাছে যাই এপিটোপিট দিয়ে এসে পাবেন ভাই আমি ভুলবশত বুঝিনি, এর নামটা ঢুকে গেছে। বিষয়টি জানতে এবার পুলিশের সাব ইন্সপেক্টর রাজীব শিকদারের মুখোমুখি দেশ টিভি টিম। সম্পূর্ণ বিষয়টি অস্বীকার করেন তিনি। আমি কার নামে মামলা দিয়ে বাণিজ্য? সব তথ্য প্রমাণ আছে। আচ্ছা আসেন আমি কথা বলি কি। তবে এরপরেই ম্যানেজের চেষ্টা চালায় দেশ টিভির সংবাদকর্মীদের। বিষয়টি নিয়ে ক্যামেরার সামনে কথা বলেনি সাভার থানার অফিসার ইনচার্জ।
তবে মোবাইল ফোনে জানান যথাযথ প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে। তো যদি এই ধরনের কোনো অভিযোগ কোনো ভুক্তভোগী আমাদের কাছে আসেন, হ্যাঁ অবশ্যই তিনি নির্দ্বিধায় আমার এখানে আসবেন এবং অভিযোগ দিবেন, আমি আইনগত ব্যবস্থা গ্রহণ করব। কিছু অসাধু পুলিশ আর মামলা চক্রের চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে উঠেছে সাভারের সাধারণ মানুষ। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। কুষ্টিয়ায় সরকারিভাবে চাল সংগ্রহের অভিযানে খাদ্য বিভাগের বিরুদ্ধে উঠেছে চরম অনিয়মের অভিযোগ। তাদের যোগসাজশেই বন্ধ মিলের নামে দেয়া হয়েছে চাল বরাদ্দ, অথচ বরাদ্দের বিষয়ে কিছুই জানেন না এসব মিলের মালিকরা। ফলে এ যাবৎ পর্যন্ত বন্ধ ও অস্তিত্বহীন মিলের নামে বরাদ্দের চাল সরকারি গুদামে কে দিয়েছে তা নিয়ে উঠেছে প্রশ্ন। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্টে আমরা বিস্তারিত জানব। লোকসানের বোঝা মাথায় নিয়ে 2020 সালের দিকে বন্ধ হয়ে যায় কুষ্টিয়ার মিরপুর উপজেলার বিআর রাইস মিল। অথচ এই মিলের নামে প্রতি বছরই চাল বরাদ্দ দিয়েছে খাদ্য বিভাগ। এবছরও বরাদ্দের তালিকায় নাম রয়েছে এ মিলের। একই উপজেলার শেখ রাইস মিল ও বাসনা রাইস মিলও বন্ধ হয়ে গেছে 5 বছর আগে। তারপরেও এসব মিলের নামে প্রতি বছরই দেওয়া হয়েছে বরাদ্দ। বরাদ্দের তালিকায় এসব মিলের নাম আছে এবছরেও। এভাবেই দীর্ঘদিন ধরে কুষ্টিয়ার খাদ্য বিভাগের কর্মকর্তাদের যোগসাজশে অস্তিত্বহীন ও বন্ধ মিলের নামে দেওয়া হয়েছে চাল বরাদ্দ। যদিও বরাদ্দর বিষয়ে কিছুই জানেন না এসব মিলের মালিকেরা। তারা বলছেন, সিন্ডিকেটের মাধ্যমে খাদ্য বিভাগের কিছু অসাধু কর্মকর্তারা বছরের পর বছর করে যাচ্ছেন এমন অনিয়ম। বরাদ্দ আসছে কত আমি ঠিক বলতে পারবো না। তাই ওর নাম হলো হাবিব, ওই দিত কত বরাদ্দ আসছে না আসে জানি না। অটো মিলে চাউল খাই সবাই, এই জন্য বন্ধ হয়ে গেছে। এই মিলের না বরাদ্দ হয় আমরা জানি না। এটা ওই রাজনৈতিক নেতারা খাচ্ছে। এটা রাজনৈতিক নেতারা, আমাদের কাছে কোনো সই সাক্ষ্য লাগে না, চেকেও সই লাগে না এবং অ্যাকাউন্টেও সই লাগে না। শুধুমাত্র মাঝে মধ্যে আসে আমাদের কাছে, এসে বলে যে ভাই এই যে একটা বিদ্যুৎ বিল দেন, বিলের কপি দেন, এইগুলো নিয়ে যায় আর কি। সরকারিভাবে চাল সংগ্রহের এমন অনিয়মের ঘটনায় ক্ষুব্ধ জেলার অন্যান্য মিল মালিকরাও। অস্তিত্বহীন ও বন্ধ মিল কিভাবে বরাদ্দ পেল তা খতিয়ে দেখার তাগিদ তাদের। যে মিলগুলো বন্ধ সেগুলো তো বরাদ্দ দেওয়ার কোনো যুক্তি নেই। আমি মনে করি এগুলো খাদ্য যে ডিসি ফুড আছে উনি তদারকি যদি করে দেখে যে কোন কোন মিলগুলো বন্ধ আছে, সেই বন্ধ মিলের কোনো বরাদ্দ দেওয়ার কোনো প্রয়োজন নেই। বন্ধ মিলের উপরে যদি তার কাগজপত্র বন্ধ থাকে তাহলে তার কিন্তু আর কোনো যুক্তি আসে না। তবে জেলা খাদ্য বিভাগের কর্মকর্তারা বলছেন, এবছর কোনো বন্ধ মিলের সাথে চুক্তি করেননি তারা। তারপরেও যদি বরাদ্দের তালিকায় বন্ধ মিলের নাম থাকে তবে যাচাই বাছাই করে সেসব মিলের নামে বরাদ্দ বাতিলের কথা বলছেন এই কর্মকর্তা। কোনো ধরনের বন্ধ মিলে আমরা চুক্তি করিনি। তারপরেও আবারও যে অভিযোগ উঠেছে তার প্রেক্ষিতে আমরা চুক্তিবদ্ধ মিলগুলো যেগুলো চুক্তিতে এসেছে তাদেরকে আবার কোনো যাচাই করছি। যদি সে ধরনের মিল কোনো চুক্তিতে এসে থাকে প্রমাণিত হয় তদন্তে, তাহলে সেগুলোতে আমরা কোনো বরাদ্দ দেব না। দীর্ঘদিন ধরে সরকারিভাবে চাল সংগ্রহের নামে খাদ্য বিভাগের এমন অনিয়ম ও দুর্নীতির সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি মিল মালিকদের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। দেখছেন সংবাদ সকাল। জয়পুরহাটের রাকিবুল ইসলাম রকি কাজ করতেন নারায়ণগঞ্জের একটি পোশাক কারখানায়। বৈষম্য বিরোধী আন্দোলনের সময়ে ছুটিতে এসেও ঘরে বসে থাকতে পারেননি তিনি। প্রতিবাদে নেমে পড়েন রাস্তায়। 4 আগস্ট জেলার 0 পয়েন্টে পুলিশের ছোড়া গুলিতে হারান ডান চোখের দৃষ্টিশক্তি। কর্ম হারিয়ে ও চিকিৎসার অভাবে বর্তমানে মানবেতর জীবনযাপন করছে রকির পরিবার। রেজাউল করিম রেজার প্রতিবেদন, জানাচ্ছেন লুৎফর কবির। জয়পুরহাট শহরের জানিয়ার বাগান এলাকার হোটেল শ্রমিক মোখলেসুর ও গৃহিণী রহিমা দম্পতির ছেলে রাকিবুল ইসলাম রকি জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলন চলাকালে পোশাক কারখানা থেকে ছুটি পেয়ে আসেন বাড়িতে। ছুটিতে এসেও গেল 4 আগস্ট ছাত্র জনতার মিছিলের শব্দ শুনতে পেয়ে ঘরে বসে থাকতে পারেননি রকি। 6 মাসের নববধূকে রেখে প্রতিবাদে সামিল হতে নেমে পড়েন রাজপথে। ওই দিনই শহরের রেলগেট এলাকায় ছাত্র জনতার আন্দোলনে পুলিশের ছোড়া 65টি ছড়ার গুলি রকির চোখ সহ শরীরের বিভিন্ন স্থানে এসে বেঁধে এতে সম্পূর্ণ হারিয়ে ফেলেন ডান চোখের দৃষ্টিশক্তি। ক্ষতিগ্রস্ত হয় বাম চোখ সহ শরীরের নানা অঙ্গ। 4 আগস্ট অনেক সময় দেখি রাস্তায় হইচই, পরে বাসা থেকে বের হয়ে ছাত্র ভাইরা মিছিল করতেছে, ওদের সঙ্গে আমি মিছিলে যোগদান করে
জয়পুরহাটে 0 পয়েন্টে এলগেটে যায়। ওর পুলিশ টিয়ার ছেড়ে পরে ওভার বুলেট আর ছিটাগুলি মারে। ছিটাগুলি আমার গায়ে 65টা লাগে পুরো শরীরে, এমনকি ডান চোখেও লাগে আমার। এদিকে ছেলের চিকিৎসা নিয়ে সময় দিতে গিয়ে বাবাকে হারাতে হয়েছে হোটেলের শ্রমিকের কাজ। দরিদ্র পরিবারটি এখন পার করছে মানবেতর জীবন। সরকারের কাছে আমার একটাই আবেদন, আমার সন্তানের যদি সুচিকিৎসাটা করে সরকার। আর আমরা গরিব, আমার স্বামী হলো হোটেলে কাজ করতে, এখন কাজ কাম নাই, ছেলের সাথে দৌড়াদৌড়ি করতে কাজও চলে গেছে। এতদিনেও মেলেনি কোনো সরকারি সহায়তা। রকির উন্নত চিকিৎসার ব্যবস্থা এবং আর্থিক সহায়তার আবেদন করেন প্রতিবেশীরা। চোখটা বর্তমান দেখতে পায় না, অনেক সরকার থেকে যদি কোনো অনুদান পাইতো তাহলে খুব উপকার হতো আর কি। তার সুচিকিৎসার জন্য জয়পুরহাট জেলাবাসী এবং আমার প্রতিবেশী হিসাবে জেলা প্রশাসক সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট বিনীতভাবে আবেদন করছি। চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ব্যবস্থা করা সহ সহযোগিতার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। আর সরকারিভাবে যে সহায়তা আসছে, টাইম টু টাইম যে নির্দেশনা আছে, আমরা সেই নির্দেশনা মোতাবেক তাদের এর জন্য সহায়তা, তাদের খোঁজ খবর রাখা, তাদের চিকিৎসার জন্য ব্যবস্থা করা, এটা করছি। ছাত্র জনতার আন্দোলনে বুলেটের সামনে বুক পেতে দেশের জন্য আত্মত্যাগ করেছেন অনেকেই হারিয়েছেন চোখ, হাত পা সহ নানা অঙ্গ। দেশের মানুষের যৌক্তিক আন্দোলনে সামিল হয়ে অঙ্গ হারানো রকিরা চিকিৎসা ও কর্মসংস্থানের অভাবে পরিবার ও সমাজের কাছে বোঝা না হয়ে দাঁড়াক, এমনটাই প্রত্যাশা সবার। নিউজ ডেস্ক, দেশ টিভি। 1971 সালের 10 ডিসেম্বর হানাদার মুক্ত হয়ে রচিত হয় ভোলার স্বাধীনতার ইতিহাস। দীর্ঘ 9 মাস সংগ্রামের পর মুক্তিযোদ্ধাদের প্রতিরোধে পাক হানাদার বাহিনী ও তাদের সহযোগীরা পালিয়ে যেতে বাধ্য হয়। 53 বছর পর সেই স্মৃতি এখনও ভোলার সাহসী সৈনিকদের কথা মনে করিয়ে দেয়। সহকর্মী ছোটন সাহার তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। সাল 1971, ভোলা শহরের পানি উন্নয়ন বোর্ড অফিস চত্বর দখল করে নেয় পাক হানাদার বাহিনী। এখান থেকেই শুরু হয় মুক্তিযোদ্ধাদের হত্যা ও নির্যাতন। মরদেহ ফেলে দেয়া হয় তেতুলিয়া নদীর খেয়াঘাটে, রক্তে রঞ্জিত হয় তেতুলিয়ার পানি। বহু নারীকে ক্যাম্পে ধরে এনে করা হয় নির্মম নির্যাতন, এরপর হত্যা করা হয় নির্বিচারে। ভোলার গুইঙ্গার ঘাট, দৌলত খান বাংলা বাজার, বোরহানুদ্দিনের দেউলা ও চরফ্যাশন বাজারে পাক হানাদার বাহিনীর সঙ্গে যুদ্ধে শতাধিক মুক্তিযোদ্ধা শহীদ হন। পরবর্তীতে তাদের গণকবর দেয়া হয়, যা এখন বধ্যভূমি নামে পরিচিত। 10 ডিসেম্বর মুক্তিযোদ্ধাদের প্রতিরোধের মুখে পাক হানাদার বাহিনী ক্যাম্প থেকে পালিয়ে যায়। ওই দিন ভোলার আকাশে উড়ানো হয় স্বাধীন বাংলাদেশের পতাকা। উৎসবের শহরে পরিণত হয় ভোলা, রচিত হয় নতুন ইতিহাস। আজানের পরপরই তারা ভোলার থেকে রওনা করে এই ভোলা লঞ্চঘাট নামে একটা জায়গা আছে, ওইখানে গিয়ে তারা ইলিয়াস মাস্টার সাহেবের একটা কার্গো, স্টিল বডি কার্গো, ওই স্টিল বডি কার্গোতে তারা রওনা হচ্ছিল। ঠিক তারপরই আমরা তাদেরকে ভোলা খালের দুই পাশ থেকে আক্রমণ করি এবং তাদেরকে আমরা ভোলা খালের থেকে একদম খেয়াঘাটের পর পর্যন্ত আমরা ফায়ার করতে করতে যাই। যখন মিলিটারিরা তিরিনা লঞ্চ যখন ওই রামদাসপুরার পাশে দিয়ে চাঁদপুরের দিকে রওনা দেয়, তখন আমরা আর দেরি না করিয়া আমরা সোজা ভোলা এসে উপস্থিত হই। 10 ডিসেম্বর হানাদার মুক্ত হওয়ার পরে আমাদের ভোলায় আমাদের মুক্তিযোদ্ধারা মিছিল করেছে, অস্ত্র সহ মিছিল করে সারা সকাল থেকে সন্ধ্যা অবধি মিছিল করেছে। ভোলা মুক্ত দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা সহ বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন থাকবে বলে জানান জেলা প্রশাসক। 1971 সালের 10 ডিসেম্বর পাকিস্তানি বর্বর বাহিনী রাজাকার বাহিনীকে পরাজিত করে এই ভোলা সেই দিন মুক্ত হয়েছিল। এটি ভোলা জেলার জন্য একটি ঐতিহাসিক দিন এবং আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে এই দিনটি পালনের জন্য ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি। 1971 সালের সেই স্মৃতি আজও জীবন্ত ভোলার মানুষের মনে। নিউজ ডেস্ক, দেশ টিভি। উত্তরে হিমেল হাওয়ায় বেড়েছে শীতের তীব্রতা, দুর্ভোগে দিনমজুর, কৃষক ও খেটে খাওয়া মানুষ। দর্শক, এই বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী খায়রুজ্জামান সেতু। জনজীবন আসলে শীতের প্রভাব কেমন পড়েছে, সব মিলিয়ে জানাবেন আসলে সেখানকার পরিস্থিতি।
ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে উত্তরের হিমেল হাওয়ায় কিন্তু মানে বিশেষ করে খেটে খাওয়া দিনমজুরদের চুয়াডাঙ্গা কিন্তু একদম জীবন কিন্তু বলা যেতে পারে যে বিষিয়ে উঠেছে আর কি। কারণ আপনাকে একটু জানিয়ে রাখি যে পিছনকার কথা একটু একটু না বললেই নয়, সেখানে কিন্তু গত 7 দিনে কিন্তু চুয়াডাঙ্গার প্রেক্ষাপটে মানে 7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমেছে। গতকালকেও কিন্তু চুয়াডাঙ্গার হচ্ছে তাপমাত্রা ছিল এই জেলায় মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা। একই সাথে গত পরশু দিনে কিন্তু এই জেলায় এই মৌসুমে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করেছে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস। মানে বলা যেতে পারে গত 7 দিন ধরে কিন্তু প্রতিদিনই মানে 1 ডিগ্রি করে তাপমাত্রার পারদ কিন্তু নামছে। তবে আজকের পরিবেশটা কিন্তু ভিন্ন একটি। আপনি একটু দেখতে পাচ্ছেন আর কি যে আমার পিছনে কিন্তু কুয়াশার চাদরে মরিয়ে আছে আর কি। এই কারণ হচ্ছে যে গতকালকে কিন্তু চুয়াডাঙ্গাতে কিন্তু সূর্যের দেখাই পাইনি চুয়াডাঙ্গাবাসী। তবে হ্যাঁ, চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস আমাকে যেমনটি জানিয়েছে সেটা হচ্ছে যে এই যে কুয়াশা কিংবা গতকালকে যে সূর্যের দেখা পাইনি এর পিছনে হচ্ছে একটি কারণ, সেটা হচ্ছে কিন্তু মেঘলা আকাশ আর কি। সাগরের লঘু প্রভাবের পরে কিন্তু চুয়াডাঙ্গাতে এই ধরনের হচ্ছে পরিবেশ সৃষ্টি হয়েছে। তবে এবং হচ্ছে গতকালকে এবং আজকে এবং আগামী কালকেও হয়তোবা এই পরিবেশ থাকতে পারে। তারপরে কিন্তু এই লঘুচাপ কেটে গেলে কিন্তু চুয়াডাঙ্গাতে কিন্তু এই যে কুয়াশা কিংবা মেঘলা যে আবহাওয়া আছে এইটা কিন্তু হচ্ছে আর হয়তোবা হচ্ছে দেখা যাবে না। তখন কিন্তু বলা যেতে পারে যে শীতের যে প্রভাব চুয়াডাঙ্গার যে চিরচেনা রূপ আর কি শীতের দেখিয়ে থাকে সেইটাই হয়ে থাকবে। তবে হ্যাঁ, এমনটি যদি হয়ে থাকে যে গত কয়েকটা বছর কিংবা গত চুয়াডাঙ্গার যে ইতিহাস সম্পর্কে আমরা জানি সেটা হচ্ছে কিন্তু শীতের সময় শীত, গরমের সময় শীত, এমনটি যদি হয়ে থাকে সেটা কিন্তু যদি তাই হয় তাহলে কিন্তু বরাবর যে চুয়াডাঙ্গাবাসীর যে হচ্ছে শীতের দুর্ভোগ আর কি, ওই দুর্ভোগ কিন্তু বলা যেতে পারে যে এইভাবে কিন্তু কমতে থাকবে না আর কি। যে সেক্ষেত্রে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের পক্ষ থেকে যে শীতার্ত মানুষের জন্য প্রতি বছর যে হচ্ছে শীত বস্ত্র বলেন, শুধুমাত্র শীত বস্ত্রই কিন্তু চুয়াডাঙ্গা জেলা প্রশাসন থেকে আয়োজন করে থাকে। সেটা কিন্তু একদম বলা যেতে পারে যে প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। তো যদি এমনটি হয়ে থাকে তাহলে কিন্তু শীতার্তরা কিন্তু খুবই দুর্ভোগে থাকবে। তবে শীতার্ত কিংবা খেটে খাওয়া দিনমজুর আমরা যাই বলি না কেন, তাদের একটাই চাওয়া থাকে শুধুমাত্র যে আপনার ওই শীত বস্ত্র, এই শীত বস্ত্র দিয়েই যে তারা যে মানে শীতার্ত মানুষ যে সন্তুষ্ট হয় তা কিন্তু না। তারা চায় যে শীত বস্ত্র পাশাপাশি যে খেটে খাওয়া দিনমজুরদের যে যদি কোনো প্রকার ভাতা দিয়ে থাকে সেক্ষেত্রে হয়তো তারা একটু হচ্ছে স্বস্তি পাবে আর কি। কারণ বিশেষ করে সকালের দিকে আর কি, সকালের দিকে কিন্তু মানে চুয়াডাঙ্গা জেলার শীতার্তরা কিন্তু একেবারে বেরি হতে পারে না বলা যায়। শুধু তাই না, আমি আরেকটু যদি বলে থাকি যে চুয়াডাঙ্গায় কিন্তু আজকে এই যে কিছুক্ষণ আগে আর কি সকাল 6টায় কিন্তু তাপমাত্রা রেকর্ড করা হয় 15 ডিগ্রি সেলসিয়াস। তার মানে গতকাল এবং গত 7 দিনের যে ইতিহাস সেই ইতিহাসকে রেকর্ড করে কিন্তু একবারে বলা যেতে পারে যে 2-3 ডিগ্রি তাপমাত্রা কিন্তু বেশি হয়ে গেছে। তো আজ গতকাল এবং পরশুদিন হয়তো এই পরিবেশটা বজায় থাকবে, তারপরে কিন্তু চুয়াডাঙ্গার হচ্ছে তাপমাত্রা আবারও নামতে থাকবে। তো সেক্ষেত্রে কিন্তু শীতার্তরা কিন্তু দুর্ভোগে হচ্ছে মানে দুর্ভোগে পড়বে বলা যেতে পারে। এই ছিল চুয়াডাঙ্গা থেকে সর্বশেষ। আমাদের সহকর্মী খায়রুজ্জামান সেতু চুয়াডাঙ্গা থেকে আমার সাথে যুক্ত ছিলেন।